আসসালামু আলাইকুম। আম অনেকদিন পর আসলে ক্যামেরা অন করে আবার কথা বলার চেষ্টা করতেছি। সো অ্যাজ অলওয়েজ ভেরি আনকমফোর্টেবল ফিল হয়। আম বাট যে কারণে আসলে আম আবারও শুরু করা বলা যেতে পারে। আম আসলে আম প্রফেশনাল কাজের পাশাপাশি আম প্রফেশনাল কাজের এনগেজমেন্টের কারণে অনেক সময় যেটা হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা বা চ্যাম্পিয়ন্স লিগের অনেক খেলা আসলে দেখার সুযোগ হয় না। আম লাস্ট ২-৩ বছরে আসলে খুব কমই খেলা দেখা হয়েছে বলা যেতে পারে। তাতে যেটা হয় যে লেটেস্ট যেই মেথোডোলজি গুলা চলছে বা কোচিং গুলা চলছে বা ফিলোসফি বলি বা কোচদের যে ধরনের কাজ বা টিমের যে ধরনের খেলা, সেগুলোর অনেক কিছুই আসলে কিছুটা মিসিং হয়ে যায়। যেটা হয়তো পরবর্তীতে আম অন্যভাবে কম্পেনসেট করার চেষ্টা করতে হয়। অন্য সময় হয়তো ফ্রি টাইমে হয়তো খেলা দেখে বা আগের অংশগুলো চেক করার মাধ্যমে। তো এই জিনিসটা যাতে মিসিং না হয়, আম সেইজন্য আসলে বলা যেতে পারে যে ঠিক করছি এরকম যে প্রতি সপ্তাহে এটলিস্ট একটা করে ম্যাচ দেখব। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের। এবং একই সাথে সেই ম্যাচটা নিয়ে হয়তো ছোটখাটো করে খুব সংক্ষিপ্তভাবে খুব সহজে হয়তো কিছুটা এনালাইসিস করার চেষ্টা করব। তাতে যেটা হবে যে আমার এটলিস্ট প্রতি সপ্তাহের ম্যাচগুলো কিছু না কিছু ম্যাচ দেখা হবে। আপ টু ডেট থাকার সুযোগটা আমার আ বাড়বে। আম তো সেই আম পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে আমরা এখন থেকে যেটা চেষ্টা করব প্রতি সপ্তাহে ১ টা বা ২ টা করে ম্যাচ আম এনালাইসিস করার চেষ্টা করব। যেটাকে আমরা নাম দিতে চাচ্ছি উইকলি ফুটবল এনালাইসিস বা ফুটবল উইকলি এনালাইসিস। আম এই নামে হয়তো ভিডিও অ্যানালাইসিস বা ভিজুয়ালাইজেশন গুলো এড করে আম ভিডিওগুলো বানানোর সুযোগ হয়তো খুব একটা হবে না। বাট চেষ্টা করব যে অ্যানালাইসিসের কিছু মূল পয়েন্টগুলোকে এখানে অলওয়েজ আম রাখার জন্য বা এক্সপ্লেইন করার জন্য এবং চেষ্টা করব যে উইকলি এটা যেন করা যেতে পারে সেইটা। তো দেখা যাক। ১ম যে ম্যাচটা দিয়ে আমরা আসলে আম শুরু করতে যাচ্ছি বা এই মৌসুম যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগা শুরু হয়ে গেল এই সপ্তাহ থেকেই। গতকালকে যে ম্যাচটা হয়েছে বার্সেলোনা এবং মায়োর্কার মধ্যে, সেই ম্যাচটা আমরা প্রথমত দেখার চেষ্টা করেছি এবং সেই ম্যাচ দিয়ে আমরা আমাদের ফুটবল উইকলি অ্যানালাইসিস এর এপিসোড 1 টা শুরু করতে যাচ্ছি। সো লা লিগাতে যে ম্যাচটা ১ম মানে বার্সেলোনার জন্য ১ম যে ম্যাচটা হলো, গতবারের চ্যাম্পিয়ন যারা তাদের ১ম ম্যাচটা তারা ৩-০ গোলে জিতেছে মায়োর্কার এগেইনস্ট এ তাদের মাঠে গিয়ে। সো বার্সেলোনা আসলে কিভাবে খেলতে চেয়েছে আমরা যদি সেটাকেই সংক্ষিপ্তভাবে জাস্ট টাচ করার চেষ্টা করি, সেটা হলো যে বার্সেলোনা ইউজুয়ালি তাদের টিপিক্যাল 4-3-3 ফরমেশনেই খেলেছে। বাট তাদের খেলার মূল ২ টা বা ৩ টা পয়েন্ট যদি আমরা চিন্তা করি সামারি আকারে, তাহলে একটা হলো যখন তাদের পায়ে বল নেই, অর্থাৎ যখন তাদের ডিফেন্সিভ ফেজ তখন তারা হাই প্রেস করেছে, যখন মায়োকা বিল্ড আপ করার চেষ্টা করেছে এবং ডেফিনিটলি হানসি ফ্লিকের গত সিজনে আমরা যেরকম দেখেছি হাই লাইন ডিফেন্ডিং, সেই হাই লাইন ডিফেন্ডিংও আমরা গতকালকের ম্যাচে দেখেছি। আর যখন বার্সেলোনার পায়ে বল ছিল, অর্থাৎ তাদের অ্যাটাকিং ফেজে তারা যেটা করেছে, ইউজুয়ালি তারা যেটা করে আসে সেটা হলো পজিশন বেসড খেলা। সো বল পজিশনে রেখে তারা আম মায়োর্কার যে মিড ব্লক বা লো ব্লক ছিল সেটাকে তারা ব্রেক করার চেষ্টা করেছে। তো এই যে 4-3-3 ফরমেশনে বার্সেলোনা আম খেললো বা খেলে বা খেলেছে। তো এটাতে আসলে আমরা যদি অ্যাটাকিং ফেজের পজিশন বেস যেটা বলছিলাম, সো এটা তারা আসলে কিভাবে মেইনটেইন করে বা তাদের স্ট্রাকচার গুলো কিরকম হয়। ইউজুয়ালি এই 4-3-3 তে মিডফিল্ডে যে ৩ জন রয়েছে, পেদ্রি, আম সাথে ছিল হলো ডিয়ং এবং হলো সামনে ফেরমিন লোপেজ। তো এখানে একটি জিনিস তারা যেটা করেছে, এটা যখন অ্যাটাকিং ফেজে যখন তারা রয়েছে তখন এটা অধিকাংশ ক্ষেত্রে 4-3-3 ছিল না বা থাকে না। এটা হয়ে যায় কিছু, কিছু ক্ষেত্রে স্টার্টিং এর ক্ষেত্রে বলা যেতে পারে 4-2-4, অর্থাৎ মিডফিল্ডে ২ জন থাকছে। অন্যদিকে ফেরমিন লোপেজ তিনি অলমোস্ট ফরওয়ার্ড লাইনে জয়েন করছেন। সো এটা 4-2-4, কেউ হয়তো 2-4-4 ও বলতে পারে। সহজভাবে বোঝানোর জন্য 4-2-4, ব্যাকলাইনে ৪ জন, মিডফিল্ডে পেদ্রি এবং ডিয়ং এবং তাদের সামনে ফ্রন্ট 3 এর সাথে ফেরমিন লোপেজও সেখানে জয়েন করছে। আম আরো একটু যখন তারা সামনে চলে যায়, অর্থাৎ অপোনেন্টের 3rd এ বা অপোনেন্টের হাফে পার হয়ে অপোনেন্ট 3rd এ যখন তারা চলে যায়, অ্যাটাকিং 3rd এ যখন চলে যায়, তখন এটা হয়ে যায় অলমোস্ট 3-5, অর্থাৎ লেফট ব্যাক বালদে তিনি আর কিন্তু আম ডিফেন্স লাইনে কিংবা মিডফিল্ড লাইনে থাকে না। তিনি জয়েন করেন ফরওয়ার্ড লাইনে। সো ইট বিকামস লাইক এ 3-5, যেখানে আম লেফট উইংয়ে, লেফট ফ্ল্যাঙ্কে বার্সেলোনার ক্ষেত্রে তাদের উইডথ প্রোভাইড করেন হলো বালদে, অর্থাৎ লেফট ব্যাক তিনি উইডথ প্রোভাইড করছেন। অন্যদিকে যিনি উইঙ্গার রাফিনিয়া, তিনি কিন্তু আসলে উইডথ প্রোভাইড করছেন না। তিনি বরং ইনসাইডে চলে আসেন।
লাইক হাফ স্পেসে চলে আসছেন। সো উইথ প্রোভাইড করছে, সো উইঙ্গার ভিতরে চলে আসতেছে, আর হলো ফুল ব্যাক বা লেফট ব্যাক বালদে তিনি হলো উইথ প্রোভাইড করতেছেন ফ্ল্যাঙ্ক এরিয়াতে। অন্যদিকে যদি রাইট সাইডে যাই, তাহলে রাইট সাইডে কিন্তু আবার রাইট ব্যাক যাচ্ছে না। রাইট সাইডে কিন্তু যে রাইট উইঙ্গার লামিন ইয়ামাল তিনি উইথ প্রোভাইড করছেন, অর্থাৎ তিনি ফ্ল্যাঙ্ক এরিয়াগুলোতে থাকতেছে। আর রাইট ব্যাক এরিক গার্সিয়া সে সেইখানে তার ডিফেন্সিভ লাইনের যে 3 to 5 সেখানেই মোটামুটি রেস্ট ডিফেন্সের অংশে আম, মোটামুটি কাভার করার চেষ্টা করছে বেশিরভাগ ক্ষেত্রে। সো বার্সেলোনার লেফট উইংটা হলো, লেফট ফ্ল্যাঙ্কটা হলো উইথ প্রোভাইড করছে বালদে, লেফট ব্যাক ফিয়ানা ভিতরে চলে আসতেছে। রাইট উইংয়ে প্রোভাইড করতেছে হলো রাইট উইঙ্গার লামিন ইয়ামাল। তো লামিন ইয়ামাল এই ম্যাচে স্বভাবতই নতুন সিজনটা খুব দুর্দান্তভাবে শুরু করলেন। একটা অ্যাসিস্ট, একটা গোল, যেটা তার একদম মানে ট্রেডমার্ক বলা যেতে পারে। অ্যাসিস্টও হচ্ছে তার মোটামুটি ট্রেডমার্ক এবং গোলও ট্রেডমার্ক বলা যেতে পারে। তো প্রথম যে গোলটা হয় 7 মিনিটে ইয়ামালের অ্যাসিস্ট এবং গোলটা করলেন রাফিনিয়া। তো খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল একটা ছোট্ট একটা টাচ, যেটা তার অ্যাঙ্গেলটাকে ওপেন করে দিয়েছে ক্রসিংয়ের জন্য। তার আগে আমরা এই 7 মিনিট যে প্রথম গোলটা হলো, তার ঠিক কিছুক্ষণ আগে যে দুইবার লামিন ইয়ামাল বল পেয়েছে, দুইবারই সে কিন্তু আউটসাইডে রান মেক করেছে উইথ বলে। তো এটা খুবই ডিফিকাল্ট ডিফেন্ডারদের জন্য ডিফেন্ড করা, যে যখন আপনার অপোনেন্ট উইঙ্গার তিনি ইনসাইডেও আসতে পারেন, আউটসাইডেও যেতে পারেন। সো একটু কনফিউশন থাকে যে সে কোন দিকে যাবে। সো ডাবল ডিফেন্ডিং করার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাকে আটকানো যাচ্ছে না। সো এর আগের দুটি মুভমেন্টে লামিন ইয়ামাল আসলে আউটসাইডে রান করেছিলেন। এই মোমেন্টে অর্থাৎ থার্ড যখন তিনি বলটা পেলেন, তখন তিনি আউটসাইডের না আগে ছোট্ট একটা টাচ দিয়েছেন, মানে ব্যাকে বলটা নিয়ে এসেছেন। এবং এই যে ছোট টাচে যে ব্যাকে বলটা নিয়ে আসলেন, দ্যাট ইজ ওয়াই তার কিন্তু যে ক্রসিং অ্যাঙ্গেলটা ওপেন হয়ে গেল। আদারওয়াইজ কিন্তু এই ক্রসিং লাইনটা বা ক্রসিং লাইনটা বা অ্যাঙ্গেলটা কিন্তু বন্ধ ছিল। এবং সেখান থেকে যে ক্রস, সেখানে রাফিনিয়া ফার পোস্টে রান করে হেড থেকে প্রথম গোল। যদিও তার সাথে যে ডিফেন্ডার ছিল তিনি কিন্তু তাকে ফলো করেন নাই শেষ পর্যন্ত, করলে হয়তো বা কিছুটা ডিফিকাল্টিস ফেস করতে হতো। এরপরে আসলে 20 মিনিট থেকে 40 মিনিট 45 মিনিট পর্যন্ত খুবই কন্ট্রোভার্সিয়াল কিছু ইনসিডেন্ট আসলে হয়েছে। কন্ট্রোভার্সি হয়েছে মূলত আসলে রেফারির কারণে আমার মতে। শুরু হয়েছে 22 মিনিটে যে সেকেন্ড গোলটা হলো, বার্সেলোনা যে সেকেন্ড গোলটা করলো, গোলটা হলো ফেরান তোরেসের দুর্দান্ত শট, অসাধারণ লং রেঞ্জ শট আউটসাইড দ্য বক্স থেকে। শটের আগে যেটা হয়েছিল, আরও একটা শট ছিল, সেই শটে অপোনেন্টের সেন্টার ব্যাক তার মাথায় বল লেগেছে, বল ক্লিয়ার করেছে, হেড করেছে, বাট বলটা অনেক পাওয়ারফুল শটে ছিল। সো সে মাথায় ব্যথা পেয়ে পড়ে গিয়েছে এবং সে উঠে দাঁড়ায়নি। সো এক্ষেত্রে অনেক সময় রেফারিরা হলো কনকাশন বা হেড ইঞ্জুরি চিন্তা করে খেলাটা অনেক সময় থামায় দেয়। এই সময় যেটা হয়েছে, রেফারি থামানোর কথা চিন্তা করেছে কিন্তু থামায়নি। ইভেন তিনি মানে বাঁশি দেওয়ার জন্য হুইসেলটা মুখেও নিয়েছিলেন, কিন্তু বাঁশি তিনি আসলে দেন নাই। এবং এই সময়টায় দুই টিমেরই অনেক খেলোয়াড়রা কিছুটা ইতস্তত অবস্থায় ছিল, খেলা কন্টিনিউ হবে কি থেমে যাবে। বাট এর মধ্যে ফেরান তোরেস শট করার সুযোগ পেয়েছেন এবং তিনি কিন্তু গোল করেছেন। এবং খেলার মাঠে মানে যেহেতু হুইসেল হয়নি, কমেন্টেটর, কোচেস বা খেলোয়াড় সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে গোল হয়েছে নাকি রেফারি আসলে খেলা থামিয়েছে নাকি, বা আলটিমেটলি গোল দিয়েছে। জিনিসটা আরেকটু বেটার ওয়েতে ডিল করা উচিত ছিল রেফারি। তিনি যদি বা খেলা থামাতেই চান, তাহলে আরও আগে খেলাটা থামাই দিতে হতো। আর যদি তিনি খেলা থামাতে না চান, তাহলে আসলে তার মুখে বাঁশি নেওয়ার প্রয়োজন ছিল না। এর ঠিক অ্যাকচুয়ালি এই ঘটনার পরে মায়োরকার যে একটা মিডফিল্ডার মানু মোরলানেস, তিনি আসলে প্রতিবাদ করে ইয়েলো কার্ড খেয়েছেন, ফার্স্ট ইয়েলো কার্ড। তার ঠিক 10 মিনিট পরে 33 মিনিটের সময় গিয়ে তিনি একটা ফাউল করে সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে প্রথম রেড কার্ড তিনি পেলেন ম্যাচে। যদিও সেখানেও অনেকেই প্রশ্ন করতেই পারেন যে ওটা সেকেন্ড ইয়েলো কার্ড হওয়ার মতো ফাউল ছিল, কারণ ফাউল ছিল, দ্যাট ইজ ফর শিওর। সেকেন্ড ইয়েলো কার্ড হয় কিনা এটা মন্তব্য বা ডিফারেন্ট পারসেপশন থাকতেই পারে, বাট ফাউল ছিল ডেফিনেটলি। বাট প্রথমে প্রতিবাদ করে তিনি তার ইয়েলো কার্ডটাই তাকে অনেকখানি বিপদে ফেলে দিয়েছিল। সো 33 মিনিটে প্রথম রেড কার্ড। এর ঠিক 5 মিনিট পরেই মায়োরকার যেই স্ট্রাইকার মরিকি, তিনি আবার রেড কার্ড খেয়ে গেলেন এবং সেক্ষেত্রে ভারে চেক করতে হয়েছিল, কলিশন হয়েছিল গোলকিপারের সাথে। এটা আসলে মোটামুটি মানে রেড কার্ডের মতোই মনে হয়, বাট ডেফিনেটলি ভিন্ন পারসেপশন থাকতেই পারে। সো 38 মিনিটের মধ্যে মায়োরকার 2জন রেড কার্ড। সো আপনি বুঝতে পারতেছেন, এবং আপনি অলরেডি 2-0 গোলে পিছিয়ে আছেন, তাদের হোম ম্যাচ ছিল। বাট কন্ট্রোভার্সিটা আরও বড় হয়েছে যখন 45 মিনিটের সময় ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগ মোমেন্টে রাফিনিয়া একটা ব্যাক ট্যাকেল করেছিলেন, মানে পিছন থেকে এসে ট্যাকেল করেছিলেন এবং খুবই বাজে ট্যাকেল ছিল। এবং রাফিনিয়া নিজেও জানতো যে সেটা আসলে করতে চায়নি, বাট হয়ে গিয়েছে। বাট সে জানে এটা খুবই ব্যাড ট্যাকেল উইচ ক্যান এন্ড ইন এ রেড কার্ড। কিন্তু খুবই সারপ্রাইজিংলি
রেফারি কিন্তু এটা রেড কার্ড দেয়নি, তিনি দিচ্ছেন ইয়েলো কার্ড। সো এই যে সবগুলো ডিসিশন বার্সেলোনার পক্ষে যাচ্ছে এবং হোম টিম মায়োরকার এগেনস্টে যাচ্ছে, এই জিনিসটা এই 20 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত খুবই কন্ট্রোভার্সি তৈরি করেছে। আম, এবং আলটিমেটলি যেটা হয়েছে যে ম্যাচ ওখানেই মায়োরকার জন্য অলমোস্ট শেষ। 45 মিনিটসের মধ্যেই দুটো গোল কনসিড করেছে, প্লাস হলো দুটো রেড কার্ড। বাট এনিওয়ে মায়োরকা ওয়াজ ভেরি ব্রেভ এবং তারা আসলে 9 জন প্লেয়ার বা 8 জন আউটফিল্ড প্লেয়ার নিয়ে তারা কিন্তু আসলে তাদের হোম ম্যাচ ছিল, তারা ফাইট করেছে। তারা মূলত পুরো ম্যাচেই মিড ব্লক, লো ব্লকে ডিফেন্স করার চেষ্টা করেছিল এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকের সুযোগ তারা খুঁজছিল এবং ভালো কাউন্টার অ্যাটাকের সুযোগও তারা আসলে পেয়েছিল। খুব বড় একটা চান্স পেয়েছিল ফার্স্ট হাফেই মুরগি, রেড কার্ড কনসিড করার আগেই। তখন গোলটা স্কোর করতে পারলে হয়তো 2-1 হতে পারত। ভালো চান্স ছিল, বাট স্টিল অন দ্য আদার হ্যান্ড বার্সেলোনা আসলে পুরো ম্যাচ জুড়ে প্রচুর চান্স ক্রিয়েট করেছে এবং অনেকগুলা গোলকিপারকে সেভ করতে হয়েছে। একটা বল মনে হয় পোস্টে লেগেছে। বেশ কিছু ক্লোজ কল ছিল, মানে যেগুলো গোল হওয়ার মতো ছিল, রাফিনিয়ার শট কিংবা ইয়ামালের শট, এরকম অনেকগুলো খুবই মানে গোল হওয়ার মতোই ছিল। সো ইট কুড হ্যাভ বিন মোর গোলস অ্যাকচুয়ালি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাস্ট মোমেন্টে লামিন ইয়ামাল তার একটা ট্রেডমার্ক গোল স্কোর করলেন। গোল স্কোর দিয়েই খেলাটা শেষ হলো। সো লামিন ইয়ামাল ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, স্বাভাবিক। রাফিনিয়া ওয়াজ ইমপ্রেসিভ, বার্সেলোনাস মিডফিল্ড ওয়াজ ইমপ্রেসিভ। কিন্তু একটা জিনিস তাদের হয়তো কনসার্ন গত মৌসুমেও ছিল, এই মৌসুমেও হয়তো থাকবে, সেটা হলো ডিফেন্সিভ ট্রানজিশনে তারা কীরকমভাবে ডিফেন্স করবে বা কীভাবে ডিল করবে, তাদের রেস্ট ডিফেন্সটা কীরকম থাকছে এবং সেখানে তাদের কোন ধরনের প্লেয়ার প্রোফাইল নিলে বা রাখলে তারা ডিফেন্সিভ ট্রানজিশনে অপোনেন্টের থ্রেটগুলোকে নিউট্রালাইজ করতে পারবে। কারণ এই ম্যাচে মায়োরকা প্রচুর কাউন্টার অ্যাটাকের সুযোগ পেয়েছে এবং দোজ ওয়ার ভেরি ভেরি গুড কাউন্টার অ্যাটাকস। অবভিয়াসলি পরের ম্যাচগুলোতে বার্সেলোনার নেক্সট যারা প্রতিপক্ষ আছে তারাও আসলে এই জিনিসটা ইউটিলাইজ করার চেষ্টা করবে। এবং হাইলাইন ডিফেন্সের ক্ষেত্রে আমি বলবো যে এই ম্যাচে খুব বড় রকমের তাদেরকে চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। কয়েকটা বেশ ভালো একটা গোল, যেমন মানে কমেন্টেটর বলছিলেন অ্যাকচুয়ালি, উইচ ওয়াজ ভেরি ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি, যে একটা গোল মায়োরকা করেছিল ফার্স্ট হাফেই ক্রস থেকে। সেখানে বার্সেলোনার কোনো ডিফেন্ডার আসলে বল ক্লিয়ারের জন্য যায় নাই, বাট তারা অ্যাকচুয়ালি এটা মনে হয় একটা ম্যাচে, ম্যান সিটির ম্যাচে, স্টোনসের কথা বলছিল। ম্যান সিটি ওস ম্যাচে ম্যান সিটি একটা গোল কনসিড করেছিল শুরুর দিকে, যেটা কিনা অফসাইড হয়েছিল পরবর্তীতে। কিন্তু খুব ইমপ্রেসিভ ছিল জিনিসটা যে ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে বরং যান নাই, বরং তারা অফসাইড লাইনটা মেনটেন বা ফাইনাল লাইনটা মেনটেন করার চেষ্টা করেছেন এবং আলটিমেটলি স্টোনস ছিল লাস্ট প্লেয়ার এবং খুবই ভালোভাবে সেটা মেনটেন করেছিল। সো এটাও একটা স্ট্র্যাটেজি যেটা কিনা অনেক টিমই ফলো করে, খুব স্ট্রিক্টলি ফলো করে। বার্সেলোনা খুব স্ট্রিক্টলি ফলো করেছে গত সিজন থেকে। এই সিজনে আমরা সেটা দেখবো। এটা ডেফিনেটলি খুবই রিস্কি, বাট হাই রিস্ক হাই রিওয়ার্ড সিস্টেম, এবং এই সিজনে তারা এটা করবে, কোনো ডাউট নাই। বাট কিছু কিছু টিম হয়তো তাদেরকে মাঝে মধ্যে বিপদে ফেলতেই পারে, যাদের খুব মানে ভালো মিডফিল্ডার রয়েছে যারা কিনা সেকেন্ড লাইন রান করতে পারে, অথবা যারা খুব ভালো ফুল ব্যাক রয়েছে যারা কিনা পিছন থেকে অথবা মিডফিল্ড বা সেকেন্ড লাইন থেকে রান করে তারা এই অফসাইডটা একটা ভেঙে ফেলবে, যেটা গত সিজনেও 2-3টা ম্যাচ আমরা দেখেছিলাম যে মিডফিল্ড থেকে এবং ফুল ব্যাকরা সেকেন্ড লাইন রান করে এই অফসাইড ট্র্যাপটা কিন্তু ভেঙে দেওয়া পসিবল। সো লেটস সি, বার্সেলোনার জন্য ভালোই স্টার্ট বলা যেতে পারে। ডেফিনেটলি অনেক কিছুই ইমপ্রুভ করার সুযোগ রয়েছে এবং ডেফিনেটলি সময়ের সাথে সাথে তারা ইমপ্রুভ করার চেষ্টা করবে। লম্বা সিজন, ইনজুরি বড় একটা ভূমিকা রাখবে। ইনজুরি প্রিভেনশন তারা কীভাবে করতে পারে, ম্যানেজমেন্ট তারা কীভাবে করতে পারে, প্লেয়ার লোড ম্যানেজমেন্ট, ইনজুরি প্রিভেনশন, স্কোয়াড ডেপথ, লম্বা সিজন, সেটাই হয়তো শেষ পর্যন্ত প্রতিটা দলের জন্যই খুব বড় রকমের ডিসিশন মেকার বা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। সো এই ছিল আমাদের প্রথম বলা যেতে পারে ফুটবল উইকলি অ্যানালাইসিসের এপিসোড 1। আজকে আবার একটা ম্যাচ আছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। সেই ম্যাচটা যদি আমরা দেখার সুযোগ পাই এবং সেই ম্যাচের অ্যানালাইসিস করার যদি সময় পাই, তাহলে আশা করছি যে এই সপ্তাহে আরও একটা ভিডিও আমরা ওই ম্যাচের, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস আর্সেনাল, সেই ম্যাচটার একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব যদি সময় আমরা ম্যানেজ করতে পারি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।